সারা দেশের রেল চলাচল বন্ধ, ছাড়ছে না লোকাল কিংবা আন্তনগর ট্রেন। রাজশাহী স্টেশনে বিক্ষুব্ধ যাত্রীদের ভাঙচুর, সীমাহীন দুর্ভোগ। যেহেতু এরা কর্মবিরতি দিবে, তাহলে এরা টিকিট বিক্রি করলো কেন? শাবক হয়ে তারা জনগণের উপর জুলুম করে কেন? টিকিট কেটে তারা রেডি হয়ে আছে, তারা আজকে যেতে পারতেছে না। তারা যে কত বড় ভোগান্তি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা রানিং স্টাফদের। যে কোনো সময়ে আলোচনায় বসতে প্রস্তুত সরকার, জানালেন উপদেষ্টা। আমরা তো ওনাদের সাথে আলোচনার জন্য প্রস্তুত। ওনারা আসুন, আমরা গতকালকেও বলেছি আসুক, আলোচনা করুক, তারপরে আমরা এরপরে আবার দরকার হলে আবার আমরা অর্থ বিভাগে যাব। আমরা একটা মিনিটের জন্য কর্মবিরতি যেতে চাই নাই, আমাদেরকে অর্থ মন্ত্রণালয় এই কর্মবিরতিতে বাধ্য করছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলার তদন্তকারী অন্তত 12 কর্মকর্তা বরখাস্ত। নতুন সরকারের এজেন্ডা বাস্তবায়নে এদের উপর ভরসা রাখা যায় না বলেন অ্যাটর্নি জেনারেল। যমুনা নিউজে আমন্ত্রণ দর্শক, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনাম দেখছিলেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ে রানিং স্টাফরা। এতে মধ্যরাত থেকে বন্ধ হয়ে গেছে সারা দেশে ট্রেন চলাচল। সকালে ঢাকা থেকে ছাড়ছে না কোনো ট্রেন। ভোর 4:45 থেকে নির্ধারিত 5টি আন্তনগর এবং 3টি মেল এক্সপ্রেসের যাত্রা বাতিল হয়েছে। তবে রংপুর এক্সপ্রেসে 8:15 এসে পৌঁছায়। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি ছিল রানিং স্টাফদের। সমস্যা সমাধানে সোমবার কমলাপুরে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন রেল কর্মকর্তারা, কিন্তু এতে কোনো সমঝোতা না হওয়ায় কর্মবিরতিতে চলে যায় রেলওয়ে রানিং স্টাফ এবং শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এর ফলে মধ্যরাত থেকে সারা দেশের কোনো স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়নি। এতে করে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী। এদিকে রেলপথ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেলের যাত্রা বাতিল হলে পূর্বের ক্রয়কৃত টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। একই সাথে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রুটে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। তারা দাবি করতে পারে, কিন্তু জনগণকে জিম্মি করে কেন? তারা তো জনগণের শাবক হয়ে তারা জনগণের উপর জুলুম করে কেন? যেহেতু এরা কর্মবিরতি দিবে, তাহলে এরা টিকিট বিক্রি করলো কেন? আর টিকিট যখন দিছেই তখন এটা আগে থেকে আমাদেরকে অ্যানাউন্স দেবে না? আর এখন যে আমরা টিকিটটা যে ব্যাক নেব, সেটা কি আমাদেরকে ফুল পার্সেন্ট তারা আমাদেরকে পে করবে? রানিং কর্মচারী ঐক্য পরিষদ কর্মবিরতি পালন করবে এবং আমাদের পক্ষ থেকে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। এ বিষয়ে বেশিরভাগ সম্মানিত জাতি সাধারণ জানেন আশা করি। আর আমরা স্টেশনে আসার পরে আমরা সার্বক্ষণিক পিএ সিস্টেমের মাধ্যমে জানানোর চেষ্টা করছি। যাব কমলাপুর রেল স্টেশনের সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে জানবো সেই স্টেশনের অবস্থা। শাকিল, ট্রেন তো চলছে না সকাল থেকেই, আমরা জানি। যাত্রীরা কি বলছেন? সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নিয়ে কোনো তথ্য পেলেন কিনা? যাত্রীরা যেটা বলছেন সেটি আসলে তাদের ভয়াবহ ভোগান্তির কথা বলছেন এবং তাদের আসলে এই ভোগান্তির কথা বলা ছাড়া আজকে আর কোনো উপায় নেই। এবং যাত্রীরা সকাল থেকেই বলছিলেন, যারা বিশেষ করে পরিবার পরিজনদের নিয়ে, সন্তানদের নিয়ে, বৃদ্ধদের নিয়ে এসেছিলেন এবং অসুস্থদের নিয়ে এসেছিলেন, তারা পড়েছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে এবং তাদের এই অবর্ণনীয় দুর্ভোগের কথা তারা বারবার করে আমাদের কাছে বলার চেষ্টা করেছেন। তারা বলেছেন তাদেরকে কোনো ধরনের তথ্য না জানিয়ে কেন ট্রেনের যাত্রা বাতিল করা হলো এই আন্দোলনের কারণে, সেটির দায়িত্ব আসলে কার, সেই দায় আসলে কার, বা এই দায়টি আসলে কে নেবে, এই প্রশ্নটি আমি করেছিলাম। রেল উপদেষ্টা এসেছিলেন, তার কাছেও যে এই যে আন্দোলনের ফলে বা কর্মবিরতির ফলে যাত্রীদের ভোগান্তি হলো, এই ভোগান্তির দায় আসলে কার। রেল উপদেষ্টা বলেছেন এই ভোগান্তির দায় সরকার নেবে না, কারণ আন্দোলনটি সরকার করছে না বা সরকারের সঙ্গে আলোচনা করেও সেটি হয়নি। তিনি দাবি করেছেন যে এই লোকোমাস্টারদের বেশ কিছু দাবি এর মধ্যে সরকার পূরণ করেছে, আরও কিছু দাবি তারা করেছে, সেটির বিষয়ে আলোচনা চলছে। সরকার যে কোনো মুহূর্তে লোকোমাস্টারদের সঙ্গে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে রেল উপদেষ্টা একথাও বলেছেন যে যাত্রীদের জিম্মি করে এ ধরনের দাবি আদায় দুঃখজনক। তবে তিনি পরিদর্শন করে কিন্তু এর মধ্যে চলে গেছেন, কিন্তু
এই এখনো বসার বিষয়ে অর্থাৎ আন্দোলনকারীদের সঙ্গে সরকারের বসার বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা পাইনি। আমরা রেল উপদেষ্টাকে এই প্রশ্ন করেছিলাম যে যাত্রীরা আসলে কতক্ষণ নাগাদ আবারও ট্রেনে চড়তে পারবেন বা ট্রেন কখন নাগাদ চলা শুরু করবে, এই প্রশ্নের কোনো সদুত্তর রেল উপদেষ্টা দিতে পারেননি আমাদেরকে। এবং আমরাও যাত্রীদেরকে তাদের কাছ থেকে পাওয়া তথ্যে কোনো আশ্বস্ত করার মতো তথ্য আমাদের কাছে নেই যে কবে নাগাদ বা কখন নাগাদ রেল চলাচল আবার শুরু হবে। ধন্যবাদ আপনাকে শাকিল। আন্দোলনকারী রানিং স্টাফদের কিছু দাবি পূরণ করা হয়েছে বলে জানিয়েছে রেল উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। জানান বাকি দাবির বিষয়ে তাদের সঙ্গে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত সরকার। রানিং স্টাফদের আন্দোলনের মুখে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় 10 ঘন্টা পর যাত্রীদের মুখোমুখি হন রেলপথ উপদেষ্টা। সকাল 10টার দিকে তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন, আর এই সময় তার সঙ্গে ছিলেন রেল সচিব, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক, বিআরটিসি চেয়ারম্যান সহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা। ট্রেন সার্ভিস বন্ধ থাকায় স্টেশনে উপদেষ্টাকে পেয়ে ক্ষোভ ছাড়েন যাত্রীরা। উপদেষ্টা আশ্বস্ত করেন দ্রুত এই সমস্যার সমাধানে। তাদের দাবিগুলো নিয়ে আমরা রেলপথ মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগের সঙ্গে আলাপ করেছি এবং অর্থ বিভাগ এটা বহুলাংশেই এটা পূরণ করে দিয়েছেন। এত সত্ত্বেও যে তারা যে কর্মবিরতি রাখছেন এটা কিন্তু খুবই দুঃখজনক। আমরা আশা করি যাত্রী সাধারণের অসুবিধার কথা বিবেচনা করে তারা কর্মবিরতি অবিলম্বে প্রত্যাহার করবেন এবং তারা আলোচনায় যোগ দেবেন। ট্রেন না পেয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত এই বিক্ষোভ এবং ভাঙচুর চলে। আর ক্ষুব্ধ যাত্রীরা ট্রেনের টিকিট পরীক্ষক বা টিইটিদের একটি কক্ষের চেয়ার টেবিল ভাঙচুর করেন। এছাড়াও রেলের এক কর্মচারীকে মারধর করা হয়। যাত্রীরা রেলওয়ের 2 স্টাফকে আটক রাখে। আর তাদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানতো রানিং স্টাফদের কর্মসূচির কথা, তারপরেও টিকিট বিক্রি করেছে তারা। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ আর অফিসগামী যাত্রীরা। দাবি আদায়ের যাত্রী বা সাধারণ নাগরিকদের জিম্মি করার প্রতিবাদ জানান তারা। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেনা সদস্যদের হস্তক্ষেপে টিকিটের টাকা ফেরত নিয়ে ফিরে যান যাত্রীরা। রানিং স্টাফদের আন্দোলনের কারণে সকাল থেকে বন্ধ ট্রেন চলাচল। চট্টগ্রাম থেকে ছাড়েনি কোনো ট্রেন। সকালে ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কখন নাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে সে ব্যাপারে যাত্রীদের কিছুই জানানো হয়নি। উপায়ন্ত না দেখে অনেকে ভিন্ন উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুতোষিক সুবিধাসহ অন্যান্য দাবি পূরণ না হয় সোমবার রাত 12টা থেকে শুরু হওয়ায় রেল কর্মচারীদের কর্মবিরতি। সিলেট থেকেও ছেড়ে যায়নি কোনো ট্রেন। শিডিউল বিপর্যয়ে পড়েছে মোট 6টি ট্রেন। যাত্রীরা বলছে কোনো ঘোষণা ছাড়া এই ধরনের কর্মসূচি অগ্রহণযোগ্য। আলোচনা সাপেক্ষে দ্রুত সংকট নিরসনে তাদের দাবি আর যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজকের বেলায় তো আমরা এটা দেখলাম যে কিছুই হয় নাই। মানুষ এখন শত শত লোক, হাজার হাজার লোক ট্রেন ভোগান্তির মধ্যে পড়ে গেছে। আর যারা এই কাজের জন্য দায়ী, এই দেশটাকে এই রেলওয়ে প্রকল্পটা নতুন করে সাজাতে হবে। এই শীতের রাত্রের মধ্যে আমরা এই 50 জন মানুষ এই প্ল্যাটফর্মের মধ্যে বসে রয়েছে, আমাদের দুর্ভোগের শেষ নাই। গতকালও বলছে যে ট্রেন ঠিক থাকবে, কোনো চলাচল সমস্যা নাই। হঠাৎ মেতে বলো তো আমরা এখন ভোগান্তি পড়ে গেছি। এখন আমাদের জরুরি কাজ আছে, টাকা কি করতে পারি এখন এই মুহূর্তে আমরা কোথায় যাবো? অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রেলওয়ে রানিং স্টাফরা। তারা বলছে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে রানিং স্টাফরা। দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করলে বাড়তি অর্থ পেতেন তারা। আর এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর 75% অর্থ যোগ করে অবসরকালীন হিসেব হতো। তবে 2021 সালে এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। ওই সময়ের পর নতুন করে নিয়োগ পাওয়া কর্মীরা পুরনোদের চেয়ে আরও কম সুবিধা পাবেন বলেও সরকার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই নতুন এবং পুরানো রানিং স্টাফরা ব্রিটিশ আমল থেকে চালু এই সুবিধা পুরোপুরি ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছেন।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ রুটে যাত্রী পরিবহন বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। বিষয়ে আরও কিছু তথ্য জানবো আমরা। কমলাপুর বাস ডিপো থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, একটু জানাবেন ট্রেনের টিকিটে বিআরটিসির বাসে যাতায়াতের ব্যবস্থা কেমন দেখছেন, আর যাত্রীদের সুবিধার্থে একটু বিস্তারিত বলবেন কি কোন কোন রুটে যেতে পারবেন যাত্রীরা? আমরা দেখেছি যে দূরপাল্লার যে গন্তব্যে ট্রেনগুলো যাতায়াত করে সেই গন্তব্যে বিআরটিসির বাস সার্ভিসগুলো চালু হয়েছে এবং এরই মধ্যে বেশ কয়েকটি বাসে যাত্রীও এসেছেন এবং তারা ভোগান্তির কথা বলছেন, তারপরও তারা সন্তুষ্টের কথা জানিয়েছেন। আমি আছি খুলনাগামী একটি বাসে, বিআরটিসি বাসে উঠেছি এবং এখানে দেখতেই পাচ্ছেন যে বিআরটিসি বাসটি আসলে যাত্রী যারা আছেন তারা অপেক্ষায় আছেন কখন ছাড়বে। আমরা একটু কথা বলার চেষ্টা করি, যারা যাত্রী আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে ভোগান্তিটা কেমন হলো, আর এই যে সার্ভিসটি চালু হলো এটি নিয়ে কোনো সন্তুষ্টি আছে কিনা। আপু, একটু আপনারা কখন জানলেন যে ট্রেন যাচ্ছে না? আর গতকালকে থেকে হলো গিয়ে আমরা তো জানি যে আন্দোলন চলছে, তো আমরা ভেবেছিলাম যে হয়তো বা ক্যান্সেলেশনের কোনো মেসেজ আমাদের মোবাইলে আসবে, যেহেতু আমরা অনলাইন টিকিট কেটেছি। কিন্তু আমরা আজকে সকাল পর্যন্ত জানি যে কোনো ক্যান্সেল হচ্ছে না এই সেই, তো আমাদেরকে ফোনে বলা হলো যে আপনারা আসুন, আমরা সার্ভিস দিচ্ছি। তো আমরা তাড়াহুড়ো করে আসলাম, আমাদের 11:15টার দিকে ট্রেন ছিল রূপসী বাংলা। তো আসার পরে আমাদেরকে বললো যে আমাদের এই বিআরটিসি সার্ভিস দিচ্ছি, আমরা ট্রেন দিচ্ছি না, তো আপনারা এটাতে চলে আসুন। তো আমরা তো দেখা গেছে যে রূপসী বাংলার যে অ্যামাউন্টটা ছিল ওইটা এসি বাসে দিয়ে দিচ্ছে, মানে তারা তো সুন্দর করে বলছে যে আপনারা তো এসি বাসে যেতে পারছেন। তো ওই আর কি একটু তো ভোগান্তি হলো, কিন্তু আমাদের যদি আগে বলে দিত তাহলে আর একটু বেটার হতো। শুনছিলেন আসলে যাত্রীদের ভোগান্তি। আমরা একজন বলছিল যে বিআরটিসির এই সার্ভিসটি চালু হওয়াতে কিছুটা স্বস্তি। কেমন লাগছে? হ্যাঁ, আমাদের এখন একটু ভালো লাগছে। আসলে খুবই টেনশনে ছিলাম কিভাবে যাব, দূরপাল্লার রাস্তা, যশোরে যাব আমরা। আমাদের যদি আগে থেকে অন্তত একটা মেসেজ করা হতো, যেহেতু আমরা এখন ডিজিটালাইজেশনের মধ্যে চলে আসছি, আমরা যেতে পারবো না ট্রেনে, এটা আমাদের আগে থেকে মেসেজ দেওয়া উচিত ছিল। মেসেজ দিলে এই ভোগান্তিটা অন্তত 100% না হলেও 50% লোকের কম হতো। অন্তত আমরা আগে থেকে সতর্ক থাকতে পারতাম বা অন্য ওয়েতে চলে যেতে পারতাম। রাব্বিকে ধন্যবাদ জানাচ্ছিলেন বিআরটিসি বাসে যাত্রীদের যাওয়ার তথ্য। সময়ের সাথে শহরের মানুষের জীবনযাত্রার মানও বেড়েছে, তবে ভাগ্যের পরিবর্তন হয়নি অধিকাংশ চরের বাসিন্দাদের। বন্যা, খরা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করেই তাদের বাঁচা। তারপরেও কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা কিংবা যোগাযোগ কোনোটিতেই কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। পিছিয়ে পড়া জনপদের মানুষের জীবনমান উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি সচেতন মহলের। মাইলের পর মাইল ধুধু বালুচর, সেই প্রান্তর ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটেছে হাজারো মানুষ। কৃষিপণ্য আর প্রয়োজনীয় মালামাল নিয়ে এই যাত্রা হাটের পথে। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর হাট সপ্তাহে কেবল দুদিনই বসে, তাই আশেপাশের চরাঞ্চলের মানুষের তারা থাকে সময় মতো সেই বাজার ধরতে। চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মূলত নৌ নির্ভর। তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা সহ 16টি নদ নদী বয়ে চলেছে উত্তরের এই জেলা দিয়ে। 5 শতাধিক চরে প্রায় 10 লাখ মানুষের বসবাস, যা জেলার মোট জনসংখ্যার 1/3 বেশি। শিল্প কারখানা গড়ে না ওঠায় এই অঞ্চলের মানুষের জীবিকা কৃষি নির্ভর। মাঠে কাজ না থাকলে রাজধানী সহ বিভিন্ন জেলায় ছুটতে হয় দারিদ্র্যপীড়িত মানুষকে। হাট বাজার নাই, হাট বাজার নেই, যাত্রী আসা লাগবে, 6 কিলো রাস্তা আসা লাগবে, হাট মিস হয় তাহলে আমার বুদ্ধি নেই, দাঁড় খানাবো। আমাদের চরে কোনো আয় রোজগারের কোনো রাস্তা নাই, ঠিক আছে। এখানে আমাদের কাজ করতে হলে ঢাকায় যেতে হয় বা শহরে, যে কোনো শহরে যাইতে হয়। পিছিয়ে পড়া জনপদে অন্যতম বড় সমস্যা বন্যা আর নদী ভাঙন। প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে দীর্ঘ সময় কর্মহীন থাকতে হয়, নষ্ট হয় হাজারো হেক্টর জমির ফসল। এক চর ভাঙিয়ে তো মনে করো ওখান থেকে আর এক চরে যাই, ওখান থেকে যখন ভাঙবে তখন আর এক চড়ে যাই। এটা কিন্তু আমার ধরো পেশায় হয়ে গেছে। বন্যা আসলে মনে করেন যে ইহা যায়, আবাদ হওয়া আবাদ খায়া গেল, পানি ঠিক মতো দিতে পারি না, তেল সার ঠিক মতো পাই না। স্বাস্থ্যসেবাও নাজুক, মেলে না ন্যূনতম সুবিধা। শিক্ষা খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন নেই জেলায়। নানামুখী সংকটে চরের 2 শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে অনীহা শিক্ষকদের। প্রাথমিকের গণ্ডি পেরোনোর আগেই ঝরে পড়ে অর্ধেক শিক্ষার্থী। চরাঞ্চলে বাল্য বিবাহের হার 78%।
বাচ্চা কাচ্চা মানুষ করা এইটাই কষ্ট। লোক নাই কে, লোক কি স্কুলই নাই। মনে করেন যে এই প্রাইমারি পাস করলে তার আঙ্গুর পোলান অবার থাক। চিকিৎসা করে পাবো গরিব মানুষ, খাওয়া দাওয়ার কষ্ট, তেল পানির কষ্ট। টাকা থাকলেও ডাক্তার দেখানোর কোনো ব্যবস্থা নেই, যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। বহু সরকার গেছে আসছে, কোনো উন্নয়ন হয়নি চর এলাকায়। শীতকাল আসলে দুই একটা কম্বল দেয়, দিয়ে চলে যায়। পিছিয়ে পড়া জনপদের মানুষকে সমাজের মূল স্রোতে আনতে দরকার বিশেষ পরিকল্পনা। তাই দাবি উঠেছে চর মন্ত্রণালয় গঠনের। এই সরকার যদি চর অঞ্চলের মানুষের কথা চিন্তাধারা করে একটা মন্ত্রণালয় করতে, চর মন্ত্রণালয়, তাহলে বৈষম্য দূর হতো। গবেষণা করা দরকার কিভাবে তাদের উন্নয়নটা স্থায়ী করা যায়। যেমন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছে, এরকম যদি একটি মন্ত্রণালয় করা যায়, জীবনমান উন্নয়নের জন্য একটি ভালো কোনো ব্যবস্থা করতে পারবে। সরকারি তথ্য বলছে জেলায় মোট জনসংখ্যার ৭০.৮% মানুষের বসবাস দারিদ্র্যসীমার নিচে। চর রাজীবপুর উপজেলায় যা ৮০% ছুঁই ছুঁই। জাহিদ হাসান, যমুনা নিউজ। পুকুরে ডুবে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় কক্সবাজারের কুতুবদিয়া যেন এক আতঙ্কের জনপদ। বেসরকারি সংস্থার জরিপ মতে গেল ৩ বছরেই প্রাণ গেছে ৩ শতাধিক শিশুর। শুধু কুতুবদিয়ার ৬ ইউনিয়নেই আছে ১০০ পুকুর সুরক্ষা বেষ্টনী না থাকায়, যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ। কুতুবদিয়ায় ৬টি ইউনিয়নের মধ্যে পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা বেশি উত্তর ধুরং ও লেমশিখালীতে। প্রতি বাড়িতে একাধিক পুকুর ডোবা, পাশে লবণ মাঠের গর্তেও পানি। বেসরকারি এক উন্নয়ন সংস্থার জরিপ মতে পানিতে পড়ে বেশিরভাগ শিশুর মৃত্যু সকাল ৯টা থেকে বেলা ১২টার মধ্যে, যখন পুরুষরা কর্মস্থলে এবং মায়েরা রান্নাঘরে ব্যস্ত থাকেন। তখন আমি বাড়িতে ছিলাম না, আমার মনে হয় আমার মেয়েটি খেলা খেলতে গেছে, ওখানে পানিতে পড়ে মারা গেছে। দেখানো যায় হয়ে বাইরে অন্য পরে দেখি ফোন পানি ডুবে কালা হার উড়নত মা ঘরত কাম করে এজন্য জলাশয়ের চারপাশে সুরক্ষা তথা বেড়া না দেয়া এবং অভিভাবকদের অসচেতনতাকে দুষছেন অনেকে। মা বাবার অসচেতনতা তো আছে, দরিদ্রতার কারণে ঘেরা বাড়ি দিতে পারতেছে না। বাঁশের গিরা দিয়ে থাকলেও এটা 5-6 মাসের মধ্যে গরু ছাগল বিভিন্ন ভাঙ্গি ফেলে, কুকুরও ভাঙ্গি ফেলে। নিরাপত্তা নিশ্চিত নেই, ছেলে কোথায় গেছে কোথায় না গেছে এগুলার খোঁজ খবরও রাখে না। যে পুকুর আছে বা একটা গর্ত আছে, এটা অন্তত একটা জাল দিয়ে হলে ঘিরে রাখেন। পুকুরে ডুবে শিশুর মৃত্যু নিয়ে ২০২২ সাল থেকে কাজ করা কোস্ট ফাউন্ডেশনের জরিপ মতে শুধুমাত্র কুতুবদিয়ার ৬ ইউনিয়নেই আছে ১০০টি ঝুঁকিপূর্ণ পুকুর। ২০২২-২৩ এবং ২০২৪ এই ৩ বছরে মৃত্যু হয়েছে ৩ শতাধিক শিশুর। তবলসের একটা বিরাট পুকুর, যে পুকুরে ২-৩ বছরে মিনিমাম 18 থেকে 19 জন শিশু মারা গেছে। ওইখানে আমাদের গেরার কাজ আজকে শেষ, ক্রমান্বয়ে প্রতিটি ইউনিয়নে আমাদের গেরার কাজ চলতেছে। শিশু মৃত্যুর হার আমরা একদম 0 পর্যায়ে নিয়ে আসব। আমরা এখনো কুতুবদিয়ার প্রত্যেকটা ওয়ার্ডে যেতে পারি নাই। সংস্থাটির হিসেবে পুকুরে ডুবে মারা যাওয়া শিশুদের ৭৫% বয়স 5 বছরের নিচে, 16% বয়স 6 থেকে 7 বছর, 9% বয়স 8 বছর। শহীদুল সুমন, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলায় তদন্তকারী বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি জানিয়েছেন এই তথ্য সোমবারই কার্যকর হয় এই সিদ্ধান্ত। এই তালিকায় আছে কমপক্ষে 12 আইন কর্মকর্তা। জো বাইডেনের শাসনামলে নিয়োগ করা হয়েছিল তাদের। ট্রাম্পের নিয়োগকৃত অ্যাটর্নি ম্যাকহেনরির দাবি, প্রেসিডেন্টের এজেন্ডা বাস্তবায়নে এই কর্মকর্তাদের উপর আর আস্থা রাখা যায় না। ক্ষমতার এসেই বিচার বিভাগে আগের প্রশাসনে নিয়োগকৃতদের এমন বরখাস্তের নজির নেই যুক্তরাষ্ট্রে।